সিন্দাবাদের সপ্তম ও শেষ বাণিজ্য যাত্রা। মাঠে চন্দনা সান্যাল। পরের দিন সিন্দাবাদ খুব সকালেই এসে হাজির হলো সিন্দাবাদের বাড়িতে। গল্প পাগল আরো অনেকে এসে হাজির হলো। আজকেই গল্পর আসর শেষ, তাই ভোজের আসরও হবে খুব পরিপাটি। সিন্দাবাদ বললেন, আমি স্বর্ণদ্বীপের রাজার কাছ থেকে যে উপহার এনেছিলাম তা সবটাই দেশের সুলতানের হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনের প্রায় শেষ সব আশাই তো পূরণ হলো, সুখ দুঃখ অনেক কিছুই তো লাভ করলাম। এবার আর বাড়ির বাইরে এক পাও বাড়াবো না, বাকিটা জীবন ঘরে বসে কাটিয়ে দেব। কিন্তু মানুষ যা আশা করে তা সবসময় সফল হয় না। 2 বছর কেটে যাবার পর একদিন সুলতানের এক দূত আমার কাছে এসে হাজির হলো। সুলতান আমাকে তার সঙ্গে দেখা করতে বলেছেন। আমি অবাক হয়ে গেলাম দূতের কথা শুনে। এতদিন পরে সুলতানের আমার কথা মনে পড়লো কেন? কিন্তু সুলতানের আদেশ, তাই যেতেই হলো। দূতই আমাকে পৌঁছে দিল দরবারে। আমাকে দেখে সুলতান বললেন, সিন্দাবাদ, অনেকদিন ধরেই একটি কাজের কথা মনে মনে ভাবছি, অথচ করা হয়নি। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ জনাব? সুলতান বললেন, অনেকদিন হয়ে গেল স্বর্ণদ্বীপের রাজা তোমার হাত দিয়ে আমাকে অনেক উপহার পাঠিয়ে দিয়েছেন। তার বদলে আমারও তাকে কিছু পাঠানো উচিত ছিল, অথচ পাঠানো হয়নি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি করবেন জনাব? সুলতান বললেন, তোমাকে দিয়েই আমি তা পাঠাতে চাই। আমি হাত জোর করে বললুম, আমাকে আর ওই আদেশ করবেন না জনাব। আমি 6 বার বাণিজ্যে গিয়ে বহু কষ্ট ভোগ করেছি, মরতে মরতে বেঁচে গেছি। এখন ইচ্ছে করছে একটু নিরিবিলি শান্তিতে বাস করি। সুলতান বললেন, কিন্তু এই কাজে তোমার মতো উপযুক্ত লোক আর নেই, কাজেই তোমাকেই যেতে হবে। এতে তোমার যা ক্ষতি হয় তা আমি সবই পূরণ করে দেব। তাছাড়াও দেব তোমাকে 2000 স্বর্ণ মুদ্রা। আমি বললাম, জনাব, স্বর্ণ মুদ্রার আমার কোনো প্রয়োজন নেই। আমি জীবনে অনেক কিছু পেয়েছি, এখন শুধু একটু শান্তিতে বাস করতে চাই। সুলতান বললেন, তুমি ফিরে এলে তোমার শান্তির সমস্ত বন্দোবস্ত আমি করে দেব, সেই জন্য তোমাকে একটুও ভাবতে হবে না। শুধু তুমি আমার এই উপকারটুকু করে দাও, তোমার যাতায়াতে সব সুযোগ সুবিধা আমি করে দেব। এত কিছু বলার পর আমার কোনো আপত্তি করা চলল না। আমি রাজি হলাম। সুলতান আমাকে যাওয়া আসার সমস্ত খরচ দিলেন এবং তার দেওয়া উপহারগুলিও সঙ্গে দিলেন। আমি বালসোরা বন্দরে গিয়ে জাহাজে উঠলাম। সেখানে যাতে আমার কোনো অসুবিধা না হয় সেই জন্য সুলতানই জাহাজের কাপ্তানকে নির্দেশ দিয়েছিলেন। জাহাজে যে কদিন আমাকে থাকতে হয়েছিল সে কদিন বেশ আরামেই ছিলাম। বেশ নিরাপদেই আমি স্বর্ণদ্বীপে গিয়ে পৌঁছলাম। আগে কোনো খবর দেওয়া হয়নি। রাজা আমাকে দেখে তো খুব অবাক হলেন। সুলতানের দেওয়া উপহার পেয়ে খুশি হলেন আরো বেশি। রাজা আমাকে কিছুদিন তার অতিথি হয়ে থাকবার জন্য অনুরোধ করলেন। আমি রাজি হলাম। রাজার দাস দাসী ও কর্মচারীরা আমাকে খুব আদর যত্ন করত। ভারতীয় খাবার খেতে খুবই ভালো লাগতো আমার। বেশ আনন্দেই আমার 1 মাস কেটে গেল। আমি বিদায় নেবার অনুমতি চাইলাম, কিন্তু রাজা আমাকে আরো কিছুদিন থাকবার অনুরোধ করলেন। আমি আনন্দের সঙ্গেই রাজি হলাম। আরো প্রায় 1 মাস পরে যাত্রার সুযোগ হলো। রাজা বিদায়ের সময় আমাকে অনেক কিছু উপহার দিলেন। এত সব উপহারের কথা আমি ভাবতেও পারিনি। সুলতানকে দেবার জন্য অনেক মূল্যবান উপহার আমার সঙ্গে দিলেন। দেশে ফেরার জন্য জাহাজও যথাসময়ে পাওয়া গেল।
জাহাজে যাত্রী ছিল অনেক। হই হল্লা ও গল্প গুজব করেই আমাদের দিন কাটতে লাগলো। ভেবেছিলাম বেশ নিরাপদে দেশে ফিরতে পারবো। তাছাড়াও আমার ছেলে মেয়েদের জন্য রাজার দেওয়া অনেক উপহার সঙ্গে ছিল। মনে মনে ভাবতে লাগলাম সেই উপহার পেয়ে ছেলেমেয়েরা কি খুশি না হবে। কিন্তু আমার ভাগ্যে যে আরো দুঃখ ছিল তা তখনও ভাবতে পারিনি। 4-5 দিন কেটে যাবার পর হঠাৎ আমরা একদল জলদস্যুর কবলে পড়ে গেলাম। দুর্দান্ত দস্যুরা আমাদের জাহাজ দখল করে সব জিনিসপত্র লুট করে নিতে লাগলো। যারা বাধা দিল, দস্যুরা তাদের তরোয়াল দিয়ে কেটে ফেলে সমুদ্রের জলে ফেলে দিল। বাকি সকলকে ধরে সেই জাহাজেই করেই সকলকে নিয়ে তারা অন্য এক দ্বীপে চলে গেল। অচেনা এক দ্বীপ, কোনোদিন আমরা সেই দ্বীপে আসিনি। শুনলাম সেই দ্বীপে নাকি মানুষ বেচা কেনা হয়। জলদস্যুরা সেখানে সবাইকে বিক্রি করে দিল, আমাকেও বিক্রি করে দিল এক ধনী রাজার কাছে। সেই ধনী লোকটি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। ভাবলাম আমাকে চাকর হয়ে সেই লোকটির বাড়িতে কাজ করতে হবে। কপালে অনেক দুঃখ আমার আছে। হায় রে, কেনই বা এবারে এসেছিলাম। সুলতানের কথা এবার বাড়ি থেকে আমাকে বের হতে হলো। তবে 2-1 দিন পরেই দেখলাম আমার মালিকটি খুবই ভালো। কৃতদাস হিসেবে আমাকে কিনে নিয়ে এলেও তিনি আমাকে ভৃত্যের মতো দেখতেন না। তিনি আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তার ছিল হাতির দাঁত ও হাতির হাড়ের কারবার। তিনি একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তীর ধনুক চালাতে জানো? আমি জবাব দিলাম, তীর ধনুক দিয়ে শিকার করতাম ছেলেবেলায়। এখনো কিছুদিন অভ্যাস করলে হয়তো আবার সেরকম ছুটতে পারবো। সে কথা শুনে মনিব আমাকে একদিন একটি মস্ত বড় হাতির পিঠে চড়িয়ে এক গভীর জঙ্গলে নিয়ে গেলেন। তারপর একটা বড় গাছের কাছে দাঁড়িয়ে আমার হাতে একখানি ধনুক দিলেন আর দিলেন কতগুলি তীর। বললেন, এই তীরগুলির মুখে বিষ মাখানো আছে। তুমি এই গাছটার উপরে উঠে ডালপালার আড়ালে বসে থাকো। এই জঙ্গলে অনেক হাতি আছে। এই দিক দিয়ে কোনো হাতি যেতে দেখলে তুমি তীর ছুড়বে। মনে রেখো, হাতি শিকার বড় সহজ নয়। ওদের চামড়া খুব শক্ত, কাজেই ঠিকভাবে আঘাত করতে না পারলে কোনো ফল হবে না, উল্টে তোমার প্রাণ যাবে। হাতির কান ও চোখের মাঝখানটা খুব নরম। তুমি ওই জায়গাটা লক্ষ্য করে তীর ছুড়বে। তারপর সেই হাতি মারা পড়লে আমাকে গিয়ে খবর দেবে, বুঝলে তো? এই কথা বলে মনিব তো চলে গেলেন। আমি সারা রাত গাছের ওপর বসে কাটালাম, কিন্তু কোথায় হাতি? রাত শেষ হবার সঙ্গে সঙ্গে হাতির পাল দেখা দিল। ছোট বড় মাঝারি সব রকমের হাতি গাছের নিচ দিয়ে যেতে লাগলো। আমি সুযোগ বুঝে ওদের মধ্যে একটিকে ঘায়েল করে ফেললাম। আহত হয়ে হাতিটি পড়ে গেল, অন্যগুলি ভয়ে পালিয়ে গেল। আমি তখন গাছ থেকে নেমে মনিবকে খবর দিলাম। এতে কিন্তু খুব খুশি হয়ে লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলেন মনিব। হাতিটা যেখানে পড়েছিল তার পাশে একটি বড় গর্ত করে সেটাকে দিয়ে সকলে ফিরে গেলাম। 2 মাস পরে যখন ওর মাংস পচে হাড় থেকে আলাদা হয়ে যাবে, তখন মাটি খুঁড়ে হাড়গুলো ও দাঁত তুলে নিয়ে যাওয়া হবে। এভাবে প্রায় 2 মাস কাটিয়ে দিলাম। এর মধ্যে 5-6টি হাতি আমি শিকার করলাম। মনিব আমার উপর খুব খুশি হলেন। তিনি আমাকে খুব ভালো চোখে দেখতে লাগলেন। একদিন আমি সেই গাছের ওপর বসে আছি, দেখছি হাতি আসছে কিনা। এমন সময় মস্ত বড় এক পাল হাতি সেখানে এসে হাজির হলো। আমার মনে তো খুব আনন্দ, কিন্তু এ কি, হাতিগুলি চলে না গিয়ে গাছটিকে ঘিরে গর্জন করতে লাগলো। একসঙ্গে এতগুলি হাতির গর্জন কি ভয়ানক! আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমার হাত থেকে তীর ধনুক নিচে পড়ে গেল। তখন সেই দলের মধ্যে সবচেয়ে বড় হাতিটি এসে তার বিরাট সুর দিয়ে গাছটাকে এক টানে উপড়িয়ে ফেললো। গাছের সঙ্গে আমিও নিচে পড়ে গেলাম। হায়, আর বুঝি বাঁচার কোনো উপায় নেই। হাতিটা গাছের ওপর আমাকে দেখতে পেয়েছিল। আমি পড়ে যেতেই সে সুর দিয়ে আমাকে টেনে তুললো।
আমি ভয়ে চোখ বুজে ফেললাম। এবার আছাড় মেরেই বুঝি হাতিটা আমাকে মেরে ফেলবে, কিন্তু হাতিটা করল না। আমাকে পিঠের ওপর বসিয়ে ঝড়ের বেগে বন জঙ্গল ভেঙে ছুটে চলল। আমি ভয়ে তখন আধমরা। হাতিটা কি আমাকে সমুদ্রের জলে ডুবিয়ে মারবে? কি করবে হাতিটা? এইভাবে ছুটতে ছুটতে হাতিটা জঙ্গল থেকে বেরিয়ে বিরাট এক ময়দানে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি সেখানে কিছুক্ষণ মরার মতো পড়ে রইলাম। তারপর ধীরে ধীরে উঠে যা দেখলাম তাতে আমার চোখ তো ছানা বড়া। যেদিকে তাকায় শুধু চোখে পড়ে হাতির দাঁত আর হাড়গোড়ের পাহাড়। কত যে ওইসব পড়ে আছে তার শেষ নেই। এবার বুঝতে পারলাম এটা হাতিদের গোরস্থান। হাতিটা আমাকে এখানে নামিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে মিছিমিছি হাতি না মেরে এখান থেকেই তো দাঁত আর হাড়গোড় নিয়ে যেতে পারো। আমি তখনই মনিবকে গিয়ে খবর দিলাম। আমার ফিরতে দেরি হওয়ায় তিনি তখন খুব চিন্তা করছিলেন। আমাকে দেখে তার ভাবনা দূর হলো। আমার মুখে সবকিছু শুনে পরদিন লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলেন। রাশি রাশি হাতির দাঁত ও হাড়গোড় দেখে মনিমের চোখে মুখে খুশির ভাব উতলে উঠল। তিনি বললেন, সিন্দাবাদ, আজ থেকে তুমি আমার ভৃত্য নও, তুমি আমার পরম বন্ধু। আমি তোমাকে প্রচুর ধনরত্ন পুরস্কার দেব। আমি বললাম, আমার ধনরত্নের কোনো দরকার নেই, শুধু আমার দেশে ফেরার বন্দোবস্ত করে দিন। মনিব বললেন, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। ঠিক তারপর দিনই হাতির দাঁত নেবার জন্য দুখানি জাহাজ সেই দ্বীপে এসে উপস্থিত হলো। আমি সেই জাহাজে উঠে বসলাম। মনিব আমাকে প্রচুর ধনরত্ন ও হাতির দাঁত দিয়ে বিদায় দিলেন। কয়েকদিন বন্দরে হাতির দাঁত বিক্রি করে আমার প্রচুর লাভ হলো। সেই টাকা এবং মনিবের দেওয়া ধনরত্ন নিয়ে নিরাপদে তো দেশে ফিরে এলাম। দেশের সুলতান আমাকে তাই একদিন ডেকে পাঠালেন। আমি তার সঙ্গে দেখা করে আমার বাণিজ্য যাত্রা সব কাহিনী বললাম। স্বর্ণদ্বীপে রাজার কথাও বাদ দিলাম না। সুলতান খুশি হয়ে বললেন, দুঃসাহসী ও সৎ মানুষের কোনো কাজই বিফল হয় না, তাদের কাজের পুরস্কার তারা পায়। তুমিও সেই মানুষ, তোমাকে আমি অনেক ধনরত্ন দিচ্ছি। তুমি একটি মনের মতো বাড়ি তৈরি করে সুখে বাস করো, আর তোমার বাণিজ্যে যাওয়ার দরকার নেই। শেষ ভ্রমণ কাহিনী বলার পর সিন্দাবাদকে বললেন, বলো দেখি বন্ধু, আমার মতো বিপদের মুখে কজন মানুষ পড়েছে, কজন দুঃখ ভোগ করেছে আমার মতো? সিন্দাবাদ লজ্জায় মাথা নিচু করে বলল, হুজুর, আমি না বুঝে আপনার বিষয়ে অনেক কথা বলেছি। এমন দুঃখ কষ্ট পৃথিবীর কোনো মানুষ বুঝি ভোগ করেনি, তাই আপনি এত বড় হতে পেরেছেন, আর সেই জন্যই এত ধনরত্ন লাভ করেছেন। আপনার সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। সিন্দাবাদ এক থলি ভর্তি মোহর হিন্দাবাদকে উপহার দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার বন্ধুদের মধ্যে একজন হলে। আমি তোমার সংসারে সব ভার নিলাম। এরপর থেকে হিন্দাবাদেরও আর কোনো অভাব রইল না।